ইতিহাসে ভালো নম্বর পাওয়া মানে কি শুধু গাদা গাদা সাল তারিখ আর রাজাবাদশার নাম মুখস্থ করা? একদমই না। মাধ্যমিকের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আমাদের এটাই শেখাবে যে আসল ইতিহাস এর থেকে অনেক বেশি মজার আর ইন্টারেস্টিং। চলুন তাহলে শুরু করা যাক। ছোটবেলা থেকে আমাদের অনেকেরই ধারণা ইতিহাস মানেই হচ্ছে একটা বোরিং সাবজেক্ট, শুধু কে কবে জন্মেছে, কবে যুদ্ধ হয়েছে, এসবের একটা লিস্ট। কিন্তু সত্যি বলতে কি, আধুনিক ইতিহাস কিন্তু একদমই এরকম না। এটা আসলে আমাদের নিজেদের জীবনের গল্পের মতোই জীবন্ত আর রোমাঞ্চকর। আচ্ছা, এই পুরো অধ্যায়টা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ইতিহাস কিভাবে রাজা বাদশার গল্পের বাইরে চলে এলো, তারপর জানব ইতিহাসের নতুন নতুন দিকগুলো কি কি। এরপর দেখব ঐতিহাসিক উপাদান বা সোর্স জিনিসটা কি। আর হ্যাঁ, সবথেকে জরুরি, মাধ্যমিকের প্রশ্ন কেমন হয় আর তার উত্তর কিভাবে লিখতে হয় সেটাও বিশ্লেষণ করব। সবশেষে এর একটা বড় ছবি বা বিগার পিকচার বোঝার চেষ্টা করব। তো আমাদের প্রথম টপিক, ইতিহাস শুধু রাজা বাদশার গল্প নয়। দেখুন, আগেকার দিনে ইতিহাস মানেই ছিল বিজয়ীদের কথা, মানে যারা পাওয়ারফুল তাদের কথা। কিন্তু এখন সেই ধারণাটা পুরোপুরি বদলে গেছে। চলুন দেখি কিভাবে বদলাল। ইতিহাস বুঝতে গেলে আমাদের প্রথমে একটা শব্দ বুঝতে হবে। সেটা হলো হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস রচনা বিদ্যা। মানে শুধু কি ঘটেছিল সেটা জানাই ইতিহাস নয়, বরং ইতিহাসটা কিভাবে লেখা হলো, কে লিখল, কোন প্রমাণ ব্যবহার করল, এই পুরো পদ্ধতিটা বোঝা। ব্যাপারটা অনেকটা গোয়েন্দাগিরির মতো, শুধু চোরকে ধরা নয়, চোর ধরার পদ্ধতিটাকেও বিশ্লেষণ করা। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ইতিহাসের নতুন গল্প। তো যখন ইতিহাস লেখার পদ্ধতিটাই বদলে গেল, তখন স্বাভাবিকভাবেই ইতিহাসের গল্পগুলো পাল্টে যেতে শুরু করল। ফোকাসটা রাজদরবার থেকে সরে সোজা চলে এলো আমাদের মতো সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে। আর ঠিক এখান থেকেই ইতিহাস হয়ে উঠল অনেক বেশি ইন্টারেস্টিং। এই যে নতুন ধারা, এটার একটা বেশ সুন্দর নাম আছে, নতুন সামাজিক ইতিহাস। এর মূল আইডিয়াটা হলো হিস্ট্রি ফ্রম দ্য বটম আপ, মানে ইতিহাসকে ওপরতলার মানুষদের চোখ দিয়ে না দেখে একদম নিচের তলার মানুষদের দৃষ্টিকোণ থেকে দেখা। এই ইতিহাসে হিরো কোনো রাজারানী নন, বরং কৃষক, শ্রমিক বা আমাদের বাড়ির মা মাসিরা। সোজা কথায় সমাজের সেই সব মানুষ যাদের কথা আগে কোনোদিনও ইতিহাসের পাতায় লেখাই হয়নি। কখনো ভেবে দেখেছেন খেলাধুলারও ইতিহাস থাকতে পারে? হ্যাঁ, পারে, একদম। সিন্ধু সভ্যতার দাবা খেলা থেকে শুরু করে ধরুন ১৯১১ সালে মোহনবাগানের সেই আইএফএ শিল্ড জয়, এই সব কিছুই এখন ইতিহাসের অংশ। ওই শিল্ড জয়টা তো শুধু একটা খেলা ছিল না, ওটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদের একটা বিরাট বড় জয়। একইভাবে আমাদের খাদ্যাভ্যাসেরও একটা ইতিহাস আছে, মানে আমরা কি খাই, কিভাবে খাই, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগেকার দিনে কে কি খাচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু তার সামাজিক স্টেটাস বোঝা যেত। খাবার তখন শুধু পেট ভরানোর জন্য ছিল না, ওটা একটা পরিচয়েরও অংশ ছিল। আর পোশাক, সেটারও তো একটা দারুণ ইতিহাস আছে। প্রাচীন ভারতের সুতির কাপড় থেকে শুরু করে ঢাকার সেই বিখ্যাত মসলিন, প্রত্যেকটা পোশাকের পেছনে কিন্তু একটা সময়ের গল্প, সেই সময়ের সংস্কৃতি আর অর্থনীতির ছাপ লুকিয়ে থাকে। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় পর্বে, ঐতিহাসিক উপাদান। এই যে এতক্ষণ ধরে আমরা এত গল্প শুনলাম খেলার, খাবারের, পোশাকের, কিন্তু প্রশ্ন হলো ইতিহাসবিদরা এসব কথা জানতে পারেন কিভাবে? তারাও আসলে গোয়েন্দার মতোই কাজ করেন, মানে সূত্র বা ক্লু খোঁজেন। চলুন এবার সেই সূত্রগুলোকেই একটু চিনে নেওয়া যাক। ঐতিহাসিক সূত্র বা সোর্সকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স, মানে যেটা ঘটনার একেবারে প্রত্যক্ষদর্শী, যেমন ধরুন একটা সরকারি রিপোর্ট বা পুলিশের ফাইল। আর দ্বিতীয়টা হলো মাধ্যমিক উৎস বা সেকেন্ডারি সোর্স, যেটা ওই প্রাইমারি সোর্সকে বিশ্লেষণ করে লেখা হয়, যেমন আমাদের ইতিহাসের বইগুলো। একজন ঐতিহাসিকের কাছে কিন্তু দুটোই খুব দরকারি। একটা থেকে পাওয়া যায় কাঁচা তথ্য, আর অন্যটা থেকে সেই তথ্যের মানেটা বোঝা যায়। আর মাধ্যমিক পরীক্ষার জন্য এই অধ্যায়ের কয়েকটা বিশেষ উপাদানের উপর কিন্তু খুব ভালো করে জোর দিতে হবে। যেমন সরকারি নথি, বিপিন চন্দ্র পালের ৭০ বছর, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা,
নেহেরুর চিঠি আর বঙ্গদর্শন বা সোমপ্রকাশের মতো সংবাদপত্রগুলো। আপনারা যদি গত 10 বছরের প্রশ্ন দেখেন তাহলে বুঝবেন যে এই টপিকগুলো থেকে কিন্তু প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে। এই লাইনগুলো দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে নেওয়া। একটা সরকারি রিপোর্টে কি কখনো একটা বাচ্চার মনের ভেতরের এই অবস্থাটা খুঁজে পাওয়া সম্ভব? একদমই না। আত্মজীবনী বা স্মৃতিকথা ঠিক এই কাজটাই করে। এটা আমাদের অতীতের গভীরে উকি দেওয়ার জন্য একটা ব্যক্তিগত জানালা খুলে দেয়, যেটা অন্য কোনো সোর্স পারে না। তো আমাদের 4 নম্বর পর্ব, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ। এতক্ষণ ধরে তো অনেক কিছু জানা গেল, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটাকে পরীক্ষার খাতায় নম্বরে কনভার্ট করা যাবে কিভাবে। চলুন এবার সরাসরি উত্তর লেখার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক। দেখুন, পরীক্ষায় নানা ধরনের প্রশ্ন আসে। এমসিকিউ, সত্য মিথ্যা এগুলো দিয়ে মূলত জ্ঞানটা যাচাই করা হয়। কিন্তু আসল খেলাটা হয় সংক্ষিপ্ত বা বিশ্লেষণধর্মী প্রশ্নে, কারণ ওখানে বোঝা যায় যে বিষয়টা কতটা গভীরে বোঝা গেছে। আমরা এখন ওই রকমই একটা বিশ্লেষণধর্মী প্রশ্নকে উদাহরণ হিসেবে দেখব। ধরুন পরীক্ষায় এই প্রশ্নটা এলো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র এবং আত্মজীবনীর গুরুত্ব আলোচনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু গত 10 বছরে বারবার এসেছে, কারণ এর মাধ্যমে পরীক্ষক আসলে দেখতে চান যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদানের মধ্যে পার্থক্যটা আর তাদের গুরুত্বটা ঠিকঠাক বোঝা গেছে কিনা। এর উত্তর দেবার কিন্তু একটা খুব সহজ পদ্ধতি আছে। যে কোনো বড় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই 3টে ধাপ মাথায় রাখুন। স্টেপ 1, প্রশ্নের মূল শব্দগুলো আগে ধরুন। এখানে যেমন সরকারি নথিপত্র আর আত্মজীবনী। স্টেপ 2, এদের সম্পর্কে যা যা জানা আছে মনে করুন, যেমন সরকারি নথি হল প্রাইমারি সোর্স আর আত্মজীবনী হল সেকেন্ডারি সোর্স। সঙ্গে অবশ্যই নির্দিষ্ট উদাহরণ দিন। আর ফাইনাল স্টেপ, উত্তরটা সুন্দর করে সাজিয়ে লিখুন। সরকারি নথির জন্য একটা প্যারাগ্রাফ, আত্মজীবনীর জন্য আরেকটা। প্রত্যেকটার গুরুত্ব কি, আবার সীমাবদ্ধতা কি, দুটোই লিখুন। ব্যাস, ফুল মার্কস আটকারকে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্নটা হলো, ইতিহাসকে এইভাবে নতুন করে দেখার দরকারটা কি? কেন শুধু রাজা বাদশার গল্প থেকে বেরিয়ে এসে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে উকি দেওয়াটা এত জরুরি? আসল পয়েন্টটা হলো, ইতিহাস বইয়ের পাতায় আটকে থাকা কোনো বিষয় নয়। এটা আমাদের চারপাশে ছড়িয়ে আছে, আমাদের রান্নাঘরে, খেলার মাঠে, আমাদের শহরে, এমনকি আমাদের নিজেদের পারিবারিক গল্পের মধ্যেও ইতিহাস জীবন্ত। এই নতুন ইতিহাস চর্চা আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাও কিন্তু ইতিহাসেরই একটা অংশ। তাহলে শেষে একটাই প্রশ্ন রেখে যায়, যদি প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা খাবারের, প্রত্যেকটা খেলার একটা ইতিহাস থাকে, তাহলে ভাবুন তো আমাদের চারপাশে এমন কত অজানা গল্প বলার অপেক্ষায় রয়েছে। এই কৌতূহলটা নিয়ে ইতিহাসকে দেখলেই দেখবেন সাবজেক্টটা আর কখনো বোরিং লাগবে না। মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা, এটা নিয়ে অনেকেই একটু টেনশনে থাকে, তাই না? আচ্ছা, যদি বলি যে মাত্র কয়েকটা মিনিটেই এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে জরুরি বিষয়গুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তাহলে চলুন শুরু করা যাক। এই অধ্যায়টাকে একদম সহজ করে বুঝে নিই। আসলে কি হয়, আমরা তো ইতিহাস মানেই রাজা বাদশাদের যুদ্ধ বা গল্পের কথায় ভেবে অভ্যস্ত। তো তার বাইরে গিয়ে যখন সাধারণ মানুষের কথা ভাবতে হয়, তখন একটু খটকা লাগতেই পারে। কিন্তু কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা ঠিক ওই নতুন দিকটাকেই একদম সহজ করে ফেলব। তো এই চ্যাপ্টারটা ভালোভাবে রেডি করার জন্য আমরা মোট 5টা পয়েন্ট ধরে এগোব। প্রথমে জানব এই নতুন ইতিহাস জিনিসটা আসলে কি। তারপর দেখব আমাদের এভরিডে লাইফ বা দৈনন্দিন জীবনের ইতিহাস। এরপরে আসবে শিল্প, নাটক, সিনেমার কথা। তারপর জানব ইতিহাসের সোর্স বা উপাদানগুলো কি কি। আর একদম শেষে থাকবে পরীক্ষার জন্য একটা সলিড প্রস্তুতির প্ল্যান। বেশ, তাহলে আমাদের প্রথম পয়েন্ট, এই যে বলা হচ্ছে নতুন ইতিহাস, এটা ঠিক কি? সোজা কথায় এর মানে হলো, আমরা এখন আর শুধু রাজা মহারাজাদের যুদ্ধ বা তাদের কাহিনী নিয়েই পড়ে থাকব না, বরং ফোকাসটা সরাবো সাধারণ মানুষের জীবনের দিকে। এইখানেই কিন্তু আসল পার্থক্যটা। ভাবুন তো, একদিকে হলো রাজা, যুদ্ধ, রাজনীতির ইতিহাস, আর অন্যদিকে হলো আমাদের মতো সাধারণ মানুষ, তাদের রোজকার জীবন, সমাজ, সংস্কৃতি।
এই নতুন সামাজিক ইতিহাস ঠিক এই দ্বিতীয় দিকটাকেই তুলে ধরে, যেটাকে এতদিন ইতিহাসের বইতে সেভাবে জায়গাই দেওয়া হয়নি। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা খুব কমন প্রশ্ন আসে। প্রশ্নটা হলো নতুন সামাজিক ইতিহাসের মূল বিষয়বস্তু কি? উত্তরটা কিন্তু খুব সোজা, এর নামের মধ্যেই লুকিয়ে আছে। এর মূল ফোকাসটাই হলো সাধারণ মানুষ, মানে ধরুন কৃষক, শ্রমিক, নারী, সমাজের সেই সব মানুষ যাদের কথা বড় বড় ইতিহাসের বইতে পাওয়াই যায় না। নতুন ইতিহাস চর্চায় তাদের জীবনকে একদম আলোচনার সেন্টারে নিয়ে আসা হয়। এই যে সাধারণ মানুষের দিক থেকে ইতিহাসকে দেখার চেষ্টা, এটাকে বোঝানোর জন্য একটা বিশেষ টার্ম ব্যবহার করা হয়। সেটা হলো হিস্ট্রি ফ্রম বিলো, বা নিম্নবর্গ থেকে ইতিহাস। আর এই চর্চাটাকে বলা হয় সাবঅল্টার্ন স্টাডিজ। এর মানে কি? মানে হলো ইতিহাসকে আর ওপরতলা থেকে, মানে রাজা বা বড়লোকদের চোখ দিয়ে না দেখে একদম নিচু তলা থেকে দেখা, সেই সব প্রান্তিক মানুষদের দৃষ্টিকোণ থেকে, যাদের কথা এতদিন কেউ লিখেই রাখেনি। আমাদের দেশে এই নতুন ধারার ইতিহাস চর্চার সাথে একজনের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর পরীক্ষায় ওনার নামটা প্রায়ই আসে। তিনি হলেন ডক্টর রণজিৎ গুহ। নামটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ভারতে এই নিম্নবর্গের ইতিহাস চর্চার পথ প্রদর্শক বলা হয় তাকে। আচ্ছা, সাধারণ মানুষের ইতিহাস মানে তো শুধু তাদের দুঃখ কষ্ট বা সংগ্রামের কথা নয়, তাই না? তাদের রোজগার জীবনও তো ইতিহাসের অংশ। যেমন ধরুন খেলাধুলা, খাবার দাবার বা জামা কাপড়, এই সব কিছুরই কিন্তু একটা দারুণ ইতিহাস আছে, যা থেকে একটা সমাজকে চেনা যায়। খেলাধুলার ইতিহাস নিয়ে কথা উঠলে একটা প্রশ্ন তো আসবেই আসবে, আর সেটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। মোহনবাগান ক্লাব কত সালে আইএফএ শিল্ড জিতেছিল? সালটা ছিল ১৯১১, কিন্তু এটা শুধু একটা ফুটবল ম্যাচের জয় ছিল না। ভাবুন তো একবার, খালি পায়ে খেলে ব্রিটিশদের হারানো। পরাধীন ভারতে এই জয়টা ছিল জাতীয়তাবাদের একটা বিরাট বড় প্রতীক। একইভাবে পোশাকের ইতিহাসও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেমন দেখুন, সিন্ধু সভ্যতায় ব্যবহার হতো তুলো, মিশরে লিনেন, আর চীনে রেশম। এই যে কি ধরনের কাপড় পরা হতো, তা থেকেই কিন্তু সেই সভ্যতার প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য আর জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। দৈনন্দিন জীবনের মতোই একটা সমাজের আসল ছবিটা কিন্তু ফুটে ওঠে তার শিল্প, নাটক বা সিনেমার মধ্যে দিয়ে। চলুন এবার ইতিহাসের এই সাংস্কৃতিক দিকগুলো একটু দেখে নেওয়া যাক। ভারতের নাটক বা নাচ, এগুলোর ইতিহাস তো হাজার হাজার বছরের পুরনো। কিন্তু এমন কোনো প্রাচীন বই আছে যেটাকে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিস্তারিত বলে মনে করা হয়? সেই বইটা হল ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র। বলা যেতে পারে এই একটা বই হল ভারতে নাটক, নাচ, গান এর সব কিছুর ভিত্তি। এবার একটু সিনেমার ইতিহাসে আসা যাক। একে বলে শুটিং, এই বিখ্যাত বইটা কার লেখা? এর উত্তরটা কিন্তু জড়িয়ে আছে এমন একজন বাঙালির সাথে, যিনি শুধু ভারতে নয়, সারা বিশ্বে পরিচিত। একদম ঠিক, তিনি হলেন সত্যজিৎ রায়। তার এই বইটা শুধু সিনেমার শুটিংয়ের গল্প নয়, এটা সিনেমাকে বোঝার জন্য, সিনেমার ইতিহাস জানার জন্য একটা অসাধারণ দলিল। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এই যে এত কথা হচ্ছে, ঐতিহাসিকরা এই সমস্ত তথ্য পান কোত্থেকে? কিসের উপর ভিত্তি করে তারা ইতিহাস লেখেন? চলুন এবার আমরা সেই প্রমাণ বা সোর্সগুলো নিয়েই কথা বলি, মানে আধুনিক ইতিহাসের উপাদান। বিশেষ করে ১৯ শতকের সংবাদপত্র আর বিভিন্ন পত্রিকাগুলো ছিল ইতিহাসের এক জীবন্ত দলিল। যেমন ধরুন ১৮৫৮ সালের সোমপ্রকাশ পত্রিকা। এতে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে এমনভাবে লেখা হতো যা সাধারণ মানুষের মনে দারুণ প্রভাব ফেলেছিল। শুধু খবরের কাগজ নয়, ব্যক্তিগত লেখাগুলো কিন্তু ইতিহাসের খুব জরুরি একটা সোর্স। যেমন জীবনের ঝরা পাতা, এটি ঠিক কী ধরনের বই? এটা হলো সরলা দেবী চৌধুরানীর লেখা একটা আত্মজীবনী। এই ধরনের আত্মজীবনী বা স্মৃতিকথাগুলো কিন্তু ঐতিহাসিকদের কাছে খুবই মূল্যবান, কারণ সরকারি কাগজপত্রে যা পাওয়া যায় না, সেই ভেতরের খবরটা, সমাজের আসল ছবিটা একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাওয়া যায়। এর একটা সেরা উদাহরণ হল বঙ্গভঙ্গ।
সরকারি নথিপত্রে কি বলা হয়েছিল যে প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে ভাগ করা হচ্ছে, কিন্তু লর্ড কার্জেনের মতো বড় কর্তাদের ব্যক্তিগত চিঠি থেকে জানা যায় যে আসল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের একতাকে ভেঙে দেওয়া। দেখুন, এখানেই বোঝা যায় ব্যক্তিগত চিঠি বা ডায়েরির গুরুত্বটা ঠিক কোথায়। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে পরীক্ষার জন্য গুছিয়ে নেব কিভাবে? চলুন এর জন্য একটা খুব সহজ 3 ধাপের রিভিশন প্ল্যান দেখে নেওয়া যাক। পুরো চ্যাপ্টারটা মনে রাখার জন্য শুধু এই 3টে স্টেপ ফলো করলেই হবে। স্টেপ 1, কনসেপ্টগুলো ক্লিয়ার করুন, মানে পুরনো আর নতুন সামাজিক ইতিহাসের পার্থক্যটা ঠিক কী। স্টেপ 2, দরকারি উদাহরণগুলো মুখস্থ করুন, যেমন খেলাধুলার সাল, বইয়ের নাম, লেখকের নাম। আর স্টেপ 3, ইতিহাসের সোর্স বা উৎসগুলো জানুন, কোনটা আত্মজীবনী, কোনটা সংবাদপত্র। ব্যাস, এই 3টে ধাপে এগোলে দেখবেন প্রস্তুতি একদম পাকা। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ইতিহাস পড়া মানে তো শুধু পুরনো দিনের গল্প জানা নয়, এর মাধ্যমে আমরা আমাদের বর্তমানকেও বুঝতে শিখি। তাহলে প্রশ্নটা হলো, আজকের দুনিয়াকে, আমাদের সমাজকে ঠিকভাবে বোঝার জন্য এই যে সাধারণ মানুষের ইতিহাস, এই নতুন ইতিহাস, এটা কতটা জরুরি? এই ভাবনাটাই হয়তো এই অধ্যায়ের আসল শিক্ষা। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার জন্য একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাইকে স্বাগত। চলুন চটজলদি পুরো বিষয়টা একবার ছালিয়ে নেওয়া যাক। চলুন আর একদম দেরি না করে সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক প্রথম অধ্যায়ের সবচেয়ে জরুরি ধারণাগুলো নিয়ে একটা কুইক র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। কি বলেন? দেখা যাক আমাদের প্রস্তুতি ঠিক কতটা পাকা। তো প্রথমেই আমরা দেখব ইতিহাস বিষয়টা এখন আর আগের মতো নেই, মানে শুধু রাজা রানী বা বড় বড় যুদ্ধের গল্প নয়, ইতিহাসের ধারণাটা এখন কতটা বদলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এই যে আমরা একটা নতুন ধরনের ইতিহাসের কথা বলছি, সেই সূত্র ধরেই প্রশ্নটা আসছে। এই নতুন সামাজিক ইতিহাস বলতে ঠিক কি বোঝায়? মানে সোজা কথায় বলতে গেলে এটা হলো সেই ইতিহাস যা রাজা বাদশাদের কথা বলে না, বলে আমাদের মতো সাধারণ মানুষের কথা, মানে শ্রমিক, কৃষক আর যারা সমাজের একেবারে প্রান্তে থাকে তাদের জীবন সংগ্রামের কথা। এটাই হলো আসল ব্যাপার। ইতিহাস এখন আর শুধু সিংহাসনের গল্প নয়, ইতিহাস এখন আমজনতার। আর এই যে সাধারণ মানুষের ইতিহাস চর্চার ধারা, ভারতে এর একজন পথিকৃৎ ছিলেন। কে তিনি বলুন তো? মানে কার হাত ধরে এই নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল? একদম ঠিক, রণজিৎ গুহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি এই ধারার নেতৃত্ব দেন যা কিনা এতদিন ধরে চলে আসা বড়লোকদের বা এলিটদের লেখা ইতিহাসকে একটা জোরদার ধাক্কা দিয়েছিল। বেশ, এবার চলুন পরের অংশে যাই। এই যে আমরা সাধারণ মানুষের কথা বলছি, তাদের দৈনন্দিন জীবনের নানা জিনিস, যেমন ধরুন খেলাধুলা বা নাচ গান, সেগুলো যে ইতিহাসের কত বড় অংশ, সেটাই এখন দেখব। আচ্ছা, খেলাধুলা কি শুধুই একটা খেলা, নাকি এর সাথে আমাদের আবেগ, আমাদের জাতীয়তাবাদও জড়িয়ে থাকতে পারে? এই প্রশ্নটা আমাদের ঠিক তেমনই একটা দারুণ মুহূর্তের কথা মনে করিয়ে দেবে। ঠিক তাই, আইএফএ শিল্ড জয়। ভাবুন একবার, খালি পায়ে বুট পরা ব্রিটিশ দলকে হারিয়ে দেওয়া। এটা তো শুধু একটা খেলার জয় ছিল না, এটা ছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতীয়দের আত্মবিশ্বাস আর গর্বের এক বিরাট প্রতীক। খেলাধুলার মাঠ থেকে এবার চলুন শিল্পের মঞ্চে। আচ্ছা, সংস্কৃতি আর ভূগোল যে কি ভীষণভাবে একে অপরের সাথে জড়িত, সেটাই প্রশ্নটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক তো এই নাচগুলোকে তাদের ঠিক ঠিক অঞ্চলের সাথে মেলানো যায় কিনা। দেখুন, এই প্রত্যেকটা নাচ কিন্তু শুধু মনোরঞ্জনের জন্য নয়, এগুলোর মধ্যে লুকিয়ে আছে ওই অঞ্চলের মাটি আর মানুষের গল্প, তাদের ঐতিহ্য আর সংস্কৃতির এক একটা জীবন্ত ইতিহাস। নাচ গানের পর এবার আসা যাক নাটক আর সিনেমার কথায়। মঞ্চ থেকে শুরু করে রূপলি পর্দা, এগুলো কিভাবে সময়ের একটা দলিল হয়ে ওঠে, চলুন সেটাই একটু দেখে নিই। ভারতের এই যে এত সমৃদ্ধ নাটক আর নাচের ঐতিহ্য, এর শেকড় কিন্তু অনেক গভীরে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন কোন প্রাচীন বইতে এই নাচ গান অভিনয়ের নিয়মকানুন প্রথম লেখা হয়েছিল? একদম ভরতমুনির রেখা নাট্যশাস্ত্র। এটা শুধু একটা বই নয়, বলতে পারেন
এটা ভারতীয় পারফর্মিং আর্টসের একটা সংবিধানের মতো। এর নিয়মগুলো আজও শিল্পীদের পথ দেখায়। নাট্যশাস্ত্রের সেই প্রাচীন যুগ থেকে এবার এক লাফে চলে আসা যাক আধুনিক যুগে। আমাদের পরের প্রশ্নটা কিন্তু ভারতীয় সিনেমার একেবারে জন্মলগ্নকে নিয়ে। বলুন তো, ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমা কোনটি? হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র। ১৯১৩ সালের এই নির্বাক ছবিটাই ছিল ভারতে তৈরি প্রথম ফিচার ফিল্ম। এর মুক্তিটা কিন্তু শুধু একটা সিনেমার মুক্তি ছিল না, এটা ছিল একটা সম্পূর্ণ নতুন শিল্প মাধ্যমের জন্ম, যা পরে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠবে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে না, এই যে এত কথা, সাধারণ মানুষ, খেলাধুলা, সিনেমা, এই সব তথ্য ইতিহাসবিদরা পান কোথা থেকে? চলুন সব শেষে ইতিহাসের এই উৎসগুলো নিয়েই একটু নাড়াচাড়া করা যাক। আচ্ছা, ১৯ শতকে ছাপাখানা ছিল বলতে গেলে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। স্বাধীনতার সংগ্রামের জন্য জনমত তৈরি করতে খবরের কাগজের ভূমিকা ছিল বিশাল। এমন দুটো প্রভাবশালী বাংলার সংবাদপত্রের নাম কি বলা যায়, যেগুলো ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার ছিল? ঠিক, সোমপ্রকাশ, গ্রামবার্তা প্রকাশিকা কিংবা অমৃতবাজার পত্রিকা, এগুলো শুধু খবরই ছাপত না, এগুলো ছিল ব্রিটিশ সরকারের কড়া সমালোচনার মঞ্চ। সেই সময়ের মানুষের ভাবনাচিন্তা আর জাতীয়তাবাদের জোয়ার বুঝতে হলে এই সংবাদপত্রগুলো আজও দারুণ জরুরি একটা সোর্স। খবরের কাগজের মতো সরকারি নথিও তো ইতিহাসের উৎস, তাই না? কিন্তু সরকারি বয়ান কি সবসময় সত্যি কথা বলে? পরের প্রশ্নটা আমাদের ঠিক এই জায়গাতে একটু ভাবতে বাধ্য করবে। এই দেখুন, এখানেই তো ইতিহাসের আসল টুইস্ট। সরকারি খাতায় কলমে কারণটা কি দেখানো হলো? অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, মানে শাসনের সুবিধার জন্য নাকি বাংলাকে ভাগ করা হচ্ছে। কিন্তু লর্ড কার্জনের একটা ব্যক্তিগত চিঠি সব ফাঁস করে দিল। আসল মতলবটা ছিল একেবারে অন্য, ডিভাইড অ্যান্ড রুল। সোজা কথায়, হিন্দু মুসলিমের একতা ভাঙো আর জাতীয়তাবাদী আন্দোলনটাকে গোড়াতেই শেষ করে দাও। কি সাংঘাতিক, তাই না? তাহলে পুরো আলোচনাটার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আধুনিক ইতিহাস মানে শুধু সাল তারিখ মুখস্থ করা নয়, এটা হলো গোটা সমাজের একটা 360 ডিগ্রি ভিউ, যেখানে খেলার মাঠ, রান্নাঘর থেকে শুরু করে সাধারণ মানুষের রোজকার জীবনের গল্প সবই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। যদি সাধারণ মানুষের ইতিহাসই আসল ইতিহাস হয়, তাহলে একটু ভাবুন তো, আজ থেকে ১০০ বছর পর ভবিষ্যতের ইতিহাসবিদরা আমাদের এখনকার দৈনন্দিন জীবনের ঠিক কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করবে? আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নাকি আমাদের অনলাইন শপিংয়ের লিস্ট? ভাবার মতো বিষয়, তাই না? মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় মানে ইতিহাসের ধারণাতে সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে দেখব ইতিহাস বলতে আমরা এতদিন যা বুঝে এসেছি সেই ধারণাটা আসলে কিভাবে আমূল বদলে গেছে। চলুন তাহলে এই অধ্যায়ের গভীরে গিয়ে দেখি ইতিহাসকে নতুন করে চেনার কিছু দারুণ দিক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি, কেমন? ইতিহাস মানে কি শুধুই রাজা বাদশাদের নাম, কোনো যুদ্ধ কবে হয়েছিল, এই সাল তারিখ মুখস্থ করা? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু একটু থামতে হবে, কারণ ইতিহাস এর থেকে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে দেখুন, স্ক্রিনে তাকালেই পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে সেই পুরনো দিনের ইতিহাস, মানে শুধু রাজা, মহারাজা, রাজনীতি আর যুদ্ধবিগ্রহের গল্প, আর অন্যদিকে আধুনিক ইতিহাস, যেখানে ফোকাসটা হলো সাধারণ মানুষ, মানে আমরা, আমাদের সমাজ, সংস্কৃতি, এমনকি রোজকার জীবনযাপন, সবকিছুই এখন সমান গুরুত্বপূর্ণ। আজকের ইতিহাসটা কিন্তু ঠিক এমনই। তো আজকের এই আলোচনাতে আমরা মূলত 5টা জিনিস দেখব। প্রথমে ইতিহাসের নতুন ধারণাটা কি, তারপর দেখব নিম্নবর্গের ইতিহাস, আমাদের দৈনন্দিন জীবনের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আর শেষে জানব ঐতিহাসিকরা কিভাবে এই সব কিছু সম্পর্কে জানতে পারেন। তাহলে আর দেরি কেন? চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। ইতিহাসের নতুন ধারণা, যা আমাদের সোজা রাজদরবারের বাইরে সাধারণ মানুষের জগতে নিয়ে যাবে। কারণ আগেই যেমনটা বলছিলাম, আধুনিক ইতিহাস শুধু রাজা বাদশাদের গল্প বলে না, বরং পুরো সমাজের একটা কমপ্লিট ছবি তুলে ধরে। এই নতুন ধারার একটা নামও আছে কিন্তু। একে বলা হয় নতুন সামাজিক ইতিহাস বা নিউ সোশ্যাল হিস্ট্রি। এর চল শুরু হয় মোটামুটি ১৯৬০-এর দশক থেকে। আর এর মূল আইডিয়াটা কি জানেন? খুবই সিম্পল।
ইতিহাস শুধু সমাজের এলিট বা উঁচুতলার মানুষদের কথা বলবে না। সাধারণ মানুষের জীবন, তাদের ভালো লাগা, মন্দ লাগা, তাদের সংস্কৃতি সব কিছুকেই সমান গুরুত্ব দিতে হবে। মানে এখন মানুষের জীবনে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিসই কিন্তু ইতিহাসের বিষয়বস্তু। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, নিম্নবর্গের ইতিহাস। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে আমরা সেই মানুষদের কথা বলবো যাদের গল্পটা এতদিন ইতিহাসের পাতায় প্রায় শোনাই যেত না। এখানে একটা শব্দ আমাদের জানতেই হবে, সেটা হলো সাবঅল্টার্ন বা নিম্নবর্গ। ইতালির একজন চিন্তাবিদ আন্তোনিও গ্রামশি প্রথম এই শব্দটা ব্যবহার করেন। কাদের বুঝাতে? সমাজে সেই সব মানুষদের যারা শাসক শ্রেণীর কন্ট্রোলে থাকে, যেমন ধরুন কৃষক, শ্রমিক বা বিভিন্ন আদিবাসী সম্প্রদায়। আর আমাদের দেশে মানে ভারতে এই নিম্নবর্গের ইতিহাস চর্চার ধারাটাকে যিনি এক অন্য মাত্রায় নিয়ে যান, তিনি হলেন বিখ্যাত ঐতিহাসিক রণজিৎ গুহ। তার নেতৃত্বে শুরু হয় সাবঅল্টার্ন স্টাডিজ আন্দোলন। আর এই আন্দোলনের ফলেই কিন্তু প্রথমবারের মতো সাধারণ মানুষের লড়াই, তাদের বিদ্রোহের গল্পগুলো ইতিহাসের একেবারে কেন্দ্রে চলে আসে। আমার মতে এবার আমরা সবচেয়ে মজার অংশটায় ঢুকছি, দৈনন্দিন জীবনের ইতিহাস। মানে আমাদের রোজকার জীবনে আমাদের ছোট ছোট অভ্যাসের মধ্যেও যে কত ইতিহাস লুকিয়ে আছে, চলুন সেটাই একটু খুঁজে দেখি। তো প্রথমেই চলুন কথা বলি খেলাধুলা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খেলার মাঠ। এর ইতিহাসও কিন্তু দারুণ ইন্টারেস্টিং আর খুব গুরুত্বপূর্ণ। খেলাধুলার ইতিহাস কিন্তু আজকের নয়, হাজার হাজার বছরের পুরনো। এই টাইমলাইনটা একটু দেখুন। প্রাচীন গ্রিসে অলিম্পিক শুরু হচ্ছে 776 খ্রিস্টপূর্বাব্দে, ভাবা যায়? আবার আমাদের দেশেও তো দাবা, কবাডি, কুস্তির মতো খেলার জন্ম সেই প্রাচীনকালে। আর টাইমলাইনের একেবারে শেষে দেখুন, আধুনিক যুগে 1911 সালে মোহনবাগানের সেই আইএফএ শিল্ড জয়। ওটা কিন্তু শুধু একটা খেলার জয় ছিল না, ওটা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির একটা বিরাট জাতীয়তাবাদী জয়। খেলার মাঠ থেকে এবার সোজা রান্নাঘরে, কারণ বিশ্বাস করুন আমাদের থালার খাবারের মধ্যেও কিন্তু সমাজ আর সংস্কৃতির অনেক ইতিহাস লুকিয়ে থাকে। আমাদের খাদ্যাভ্যাসকে বলা যেতে পারে একটা খোলা বইয়ের মতো। এটা যেমন সামাজিক স্ট্যাটাস বুঝিয়ে দেয়, ভাবুন তো ধনী আর গরিবদের খাবারের মধ্যে কতটা তফাৎ, তেমনি এর ওপর জিওগ্রাফিয়ার প্রভাবও পরিষ্কার। যেমন নদী নালা ভরা দেশ বলেই তো বাঙালির পাতে মাছে ভাতের এত কদর। আবার দেখুন কালচারাল এক্সচেঞ্জের ফলে কিভাবে নতুন নতুন খাবার আমাদের জীবনে ঢুকে পড়েছে। যেমন ধরুন আলু, এটা কিন্তু পর্তুগিজদের হাত ধরেই আমাদের রান্নাঘরে এসেছিল। এই সেকশনের শেষে চলুন একটু আমাদের পোশাক আশাকের দিকে নজর দিই, কারণ আমরা কি পরি সেটাও কিন্তু ইতিহাসের অনেক গল্প বলে দেয়। মানে পোশাকের স্টাইল থেকে অনেক কিছু বোঝা যায়। যেমন সিন্ধু সভ্যতায় যে তুলোর ব্যবহার হতো, তা থেকে আমরা সেখানকার টেকনোলজি কতটা উন্নত ছিল সেটার একটা ধারণা পাই। ঠিক সেভাবেই পোশাক কিন্তু আমাদের সামাজিক নিয়মকানুন, অর্থনৈতিক অবস্থা সব কিছুরই একটা ইশারা দেয়। প্রাচীনকালের পোশাক থেকে আজকের লেটেস্ট ফ্যাশন, সবই আসলে ইতিহাসের এক একটা পাতা। ব্যাস, এবার আসি আমাদের চতুর্থ পর্বে, সংস্কৃতির ইতিহাস। এখানে আমরা দেখব কিভাবে শিল্পকলা একটা গোটা সমাজের আয়না হয়ে উঠতে পারে। এই টেবিলটা একটু দেখুন, ভারতের শিল্পকলার শেকড় যে কত গভীরে তা এখান থেকেই স্পষ্ট। যেমন ধরুন সঙ্গীতের কথা, এর সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় সামবেদে। আর ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র তো একটা এনসাইক্লোপিডিয়ার মতো। আবার নৃত্যের প্রমাণ দেখুন, সেই ভীমবেটকার গুহাচিত্র থেকে শুরু করে আজকের ভরতনাট্যমের মতো ক্লাসিক্যাল ফর্ম। প্রাচীনকালে ভাস বা কালিদাসের শকুন্তলার মতো অসাধারণ সব নাটক লেখা হয়েছে। আর ভারতীয় সিনেমার যাত্রা, সেটা শুরু হয়েছিল 1913 সালে দাদাসাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্র সিনেমা দিয়ে। দেখতে দেখতে আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এলাম। এখন আমরা জানব ঐতিহাসিকরা কিভাবে অতীতের ঘটনাগুলো সম্পর্কে জানতে পারেন। কাজটা কিন্তু অনেকটা ডিটেকটিভদের মতো, তথ্য প্রমাণ জোগাড় করে সত্যিটা খুঁজে বের করা। আধুনিক ইতিহাস লেখার জন্য ঐতিহাসিকরা অনেক ধরনের সোর্স বা সূত্র ব্যবহার করেন। যেমন ধরুন সরকারি রিপোর্ট, পুলিশ বা গোয়েন্দা দপ্তরের ফাইল, ব্যক্তিগত চিঠি, কারো লেখা আত্মজীবনী, এমনকি পুরনো খবরের কাগজ বা ম্যাগাজিনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সোর্স। এই উদাহরণটা দেখুন, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। লর্ড কার্জন সবার সামনে বলেছিলেন কি, যে 1905 সালে বঙ্গভঙ্গ করা হচ্ছে নিছকই প্রশাসনিক সুবিধার জন্য। কিন্তু তারই একটা ব্যক্তিগত চিঠি পরে ফাঁস হয়ে যায়, আর তাতে জানা যায় আসল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের একতাকে ভেঙে দেওয়া। ভাবুন তো, একটা মাত্র ব্যক্তিগত চিঠি কিভাবে ইতিহাসের একটা লুকোনো সত্যি আমাদের সামনে এনে দিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে সরকারি ডকুমেন্ট,
ব্যক্তিগত লেখা আর তৎক্ষণকার মিডিয়া, এই সব কিছুকে একসাথে মিলিয়েই একটা ঘটনার পুরো ছবিটা পাওয়া যায়। শুধু কি ঘটেছিল সেটাই নয়, সাধারণ মানুষ সেই ঘটনাটাকে কিভাবে দেখেছিল, কিভাবে অনুভব করেছিল, সেটাও জানাটা খুব জরুরি। আর তার জন্যই এই সব ধরনের সোর্সের প্রয়োজন হয়। তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবুন তো একবার, আমাদের আজকের জীবনের কোন জিনিসগুলো, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, আমাদের দেখা সিনেমা বা ওয়েব সিরিজ, আমাদের রোজকার জীবনযাপন, এগুলো নিয়ে হয়তো ভবিষ্যতের ঐতিহাসিকরা গবেষণা করবেন। এই প্রশ্নটাই আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই, জেনে বা না জেনে, ইতিহাসেরই একটা অংশ।